যদি লং টাইম ধরে ক্লাস নেওয়ার ব্যবস্থা হতো তাহলে ভালো হইতো। এখন দেখেন, আমরা বললাম কি 17 ধারাতে বললাম যে সরকার, 14 ধারাতে বললাম রাষ্ট্রীয় কর্মচারী, 12 ধারাতে বললাম জনসাধারণ। এইটুকু জাস্ট টাইটেলগুলো মনে রাখবেন এবং এর সাথে ইংরেজিটা মনে রাখবেন, আর কিছু দরকার নাই। 28 ধারাতে চলে যাবেন, নকল করা। নকল করাটা জাস্ট একবার দুইবার মতো আপনারা কী করবেন, রিডিং পড়বেন, তার ভিতরে আর পড়ার দরকার নাই। তারপরে 29 ধারাতে ডকুমেন্ট, ঠিক আছে, বা দলিল, এইটুকু জাস্ট আপনারা টাইটেলটা মনে রাখবেন আর একবার দুইবার পড়বেন, ভিতরে অত বেশি যাওয়ার দরকার নাই। তারপরে দেখেন, আমরা চলে যাব যৌথ দায় বা জয়েন্ট লায়াবিলিটিতে, ঠিক আছে, জয়েন্ট লায়াবিলিটিতে। এইখানে একটা ইন্টারেস্টিং একটা বিষয় আছে যে আপনারা একাধিক ব্যক্তি মিলে আপনারা অপরাধ করবেন এবং দণ্ডবিধিতে আপনারা যে অপরাধ সংগঠন করুক না কেন, বা আপনাদের এই যদি আপনারা আরজি কপি দেখে থাকেন, এফআইআর দেখে থাকেন, তারপরে কোর্ট কাছারিতে যদি মামলা দেখে থাকেন, তাহলে দেখবেন যে 302/34 ধারা, তারপরে 326/34, ঠিক আছে। এই যে 34 ধারাটাকে যুক্ত করে দেওয়া, এখানে কিন্তু আপনার মূল একটা কথা আছে। কারণটা হলো কি, এই 34 ধারাটা স্বতন্ত্র কোনো অপরাধ না, এটা হলো অন্য ধারার সাথে যুক্ত করা হয়। আদার্স অন্যান্য যে ব্যক্তি আছে, অপরাধের সাথে যুক্ত আছে যে ব্যক্তিগুলো, তাদেরকে ওই অপরাধের সাথে কি করা, যুক্ত করে কানেক্ট করে আপনার পানিশমেন্ট দেওয়া। এইটাই আপনার বলা আছে কত ধারাতে, এই 34 ধারাতে, জয়েন্ট লায়াবিলিটি, ঠিক আছে, জয়েন্ট লায়াবিলিটি। এখন দেখেন, কতিপয় ব্যক্তি বা কতগুলো ব্যক্তি যদি আপনার কি করে কোনো অপরাধ সংগঠন করার জন্য যদি পূর্ব পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, আপনার প্ল্যান অনুযায়ী যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে তাদেরকে আপনার সমানভাবে ওই অপরাধের জন্য শাস্তি প্রদান করা যাবে এবং কম্বাইন্ডলি বিচার করা যাবে। এই কম্বাইন্ডলি বিচার করার সিস্টেমটাকেই বলা হচ্ছে কি, জয়েন্ট লায়াবিলিটি। এখন দেখেন, এই জয়েন্ট লায়াবিলিটি হওয়ার জন্য কতগুলো বিষয় আছে যেগুলো প্রয়োজন, ঠিক আছে। যেমন ধরেন যে শুধুমাত্র ষড়যন্ত্র করলাম, প্ল্যান করলাম, কিন্তু অংশগ্রহণ করলাম না। যেমন ধরেন যে মিরাজ, সুমন, সুজানা, বিথি, শিলা, এরা আপনার কি করলো, একটা অপরাধ করার জন্য কি করলো, ষড়যন্ত্র করলো বা পূর্ব থেকে প্ল্যান করে রাখলো, প্ল্যান করার পরে এখন সুজানার দায়িত্ব হলো কি, যে ও হলো বিষ জোগাড় করে দেবে, আর শিলার দায়িত্ব কি, ও হলো সুজানার কাছ থেকে বিষ নিয়ে টেবিলের উপর রাখবে, ঠিক আছে। আর বিথির কাজ হলো কি, বিথি হলো টেবিলের কাছ থেকে যেদিন এই একজন ব্যক্তি আছে, ঠিক আছে, ওই ব্যক্তিকে বিষ খায় মেরে ফেলা দেবে। আপনারা এই বিষ খায় মেরে ফেলা দেওয়ার জন্য প্ল্যান করতেছেন, তাই তখন বিথির কাজ হলো কি, ওই টেবিল থেকে বিষটা নিয়ে মিরাজের কাছে দিবে, আর মিরাজ হলো ফাইনালি কি করবে, ওই সেই করিমকে কি করবে, বিষ খাওয়াইয়ে দেবে। কিভাবে খাওয়াবে, দুধের সাথে কি করবে, বিষ মিশায়ে তারপরে খাওয়াবে। এই যে এই দুধটা আবার জোগাড় করে দিচ্ছে কে, সুমন দিচ্ছে। তো এই যে আর মিক্সড করলো কে, মিরাজ, ঠিক আছে। আপনারা কিন্তু এই যে সুজানা, শিলা, বিথি, সুমন, এরা কি করলো, একসাথে এই যে একটা কাজের প্ল্যান করলো এবং এক একজন ব্যক্তি কাজের এক একটা অংশ সম্পাদন করলো। তখন মিরাজ ওই করিমকে কিন্তু কী করলো, বিষটা খাওয়াই দিল, দুধের সাথে মিশায় বিষ খাওয়াই দিল। বিষ খাওয়াই দেওয়ার পরে কী হইলো, করিম মারা গেল। এই মারা যাওয়ার পরে এই যে সুজানা, শিলা, বিথি, সুমন, মিরাজ, এরা কিন্তু সমানভাবে সবাই কী হবে, হত্যার জন্য দায়ী হবে বা খুনের জন্য দায়ী হবে। তাহলে আপনাদের কী হবে, 302 ধারা আর এই 34 ধারায় চার্জ গঠন করে আপনাদের বিচার করা যাবে এবং আপনাদের যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড প্রদান করা যাইবে। ক্লিয়ার হয়েছেন? এটা শেষ হয় নাই, ঠিক আছে। আপনাদের কারো যদি প্রশ্ন থেকে থাকে আমাকে প্রশ্ন করবেন, যে কোনো প্রশ্ন, যে কোনো আইন থেকে যে কোনো সময় প্রশ্ন করবেন। হ্যাঁ, তারপরে দেখেন,
এই যে 34 দ্বারা হইতে হইলে মিনিমাম লোক লাগবে কয়জন? 2 জন লাগবে, সর্বনিম্ন 2 জন ব্যক্তি অবশ্যই লাগবে। এখন দেখেন এখানে কিন্তু আপনাদের এই যে আমি কিন্তু বললাম যে এখানে কিন্তু কি লাগবে? সকলের অংশগ্রহণ লাগবে। সকলের কি লাগবে? অংশগ্রহণ লাগবে, ঠিক আছে, অংশগ্রহণ লাগবে। তারপরে দেখেন এখানে এই 34 ধারায় অভিন্ন অভিপ্রায় নিয়ে যদি আপনাদের কি করা হয়, কমন ইন্টেনশন, এটাকে কি বলা হচ্ছে? কমন ইন্টেনশন। এটা আপনাদের আমি যতক্ষণ বললাম বা পড়াইলাম, এটা হলো আপনার মূল কনসেপ্টটা হলো যে, বা মূল টার্মটা হলো কমন ইন্টেনশন। কমন ইন্টেনশন নিয়ে আপনারা যদি কোনো অপরাধ যদি করে থাকেন, 2 বা ততোধিক ব্যক্তি, সর্বনিম্ন 2 জন ব্যক্তি, তাহলে সকলের কি করা লাগবে? অংশগ্রহণ লাগবে, একটা পূর্ব পরিকল্পনা লাগবে, ঠিক আছে। অংশগ্রহণ ব্যতীত কাউকে এই ধারাতে দায়ী করা যাবে না। অংশগ্রহণ ব্যতীত দায়ী করা যাবে না। এখানে দেখেন যে ধরেন এই যে আপনারা ছিলেন সুজানা, শিলা, বিথি, সুমন, মিরাজ, এর মাঝে এই যখন পূর্ব পরিকল্পনা করছিলেন তখন তার মধ্যে আপনাদের নওরিন আপু ছিল। এই নওরিন আপু থাকার পরে যখন আপনারা কার্য সম্পাদন করলেন তখন আর কি নওরিন আপু পরে রাতে চিন্তা ভাবনা করলো ঘুমানোর আগে যে না, আমি একজন মানুষকে মেরে ফেলবো, দরকার নাই, আমি এর মধ্যে যাব না। এই চিন্তা ভাবনা থেকে আপনাদের এই কার্যক্রমে কোনোভাবেই অংশগ্রহণ করে নাই, পার্টিসিপেশন নাই, তার জিরো। তখন কিন্তু নওরিন আপুকে এই ধারায় যুক্ত করা যাবে না এবং শাস্তি প্রদান করা যাবে না। তাহলে মূল কনসেপ্টটা কি? যে পূর্ব পরিকল্পনা থাকলেই হবে না, অংশগ্রহণ থাকতে হবে, অংশগ্রহণ বাধ্যতামূলক। এবং দেখেন এইখানে কিন্তু এই যে আপনার যে অভিন্ন অভিপ্রায় বা কমন ইন্টেনশন নিয়ে আপনার যে অপরাধ সংগঠন হবে, এটাতে কিন্তু আপনার কার্যটি অবশ্যই সংগঠিত হওয়া লাগবে। আমরা পূর্ব পরিকল্পনা করলাম, কিছু কার্য সম্পাদন করলাম, কিন্তু পরিপূর্ণভাবে সেটা সম্পন্ন হইল না, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু কমন ইন্টেনশন হিসাবে দায়ী করা যাবে না বা জয়েন্ট লায়াবিলিটি কিন্তু আসবে না, ঠিক আছে। তাহলে কার্যটা কি করতে হবে? সম্পাদন হইতে হবে, কার্যটা সম্পাদন হইতে হবে। এখন দেখেন একই অভিপ্রায়, সিমিলার ইন্টেনশন আর অভিন্ন অভিপ্রায় মানে কমন ইন্টেনশন, দুইটা কি এক জিনিস? কেউ কি এই দুইটার মধ্যে পার্থক্য আমাকে বলতে পারবেন? এনিওয়ান? একই অভিপ্রায় আর অভিন্ন অভিপ্রায়, এর মধ্যে কেউ কি পার্থক্য আমাকে ভাই বলতে একটা পারবেন? হচ্ছে পূর্ব পরিকল্পনা থাকে না, আর একটা হচ্ছে পূর্ব পরিকল্পনা থাকবে। ওই অভিন্ন যেটা কমন ইন্টেনশনের পূর্ব পরিকল্পনা থাকবে। হ্যাঁ মিরাজ, একটা উদাহরণ দাও তো আমাকে, একটা উদাহরণ দাও তো। আর পূর্ব পরিকল্পনা থাকবে না, অর্থাৎ মনে করি যে এখানে মিরাজ তোমার কথা ক্লিয়ার শুনতে টার্গেট পাচ্ছি না, একটু দিলে জোরে বলো। আপনি তো হেডফোন দিয়ে কথা বলছেন, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? মিরাজ তোমার কথা শুনতে পাচ্ছি না, সুমন বলো। সুমন শুনতে পাচ্ছ? বা অন্য কেউ? হ্যাঁ সুমন বলো, উদাহরণ দাও একটা। হ্যাঁ একটা উদাহরণ দাও। আচ্ছা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। বিষয়টা হলো যে দেখেন এই যে গোলাম ফারুক ভাই আর মিম, ঠিক আছে, সরি, গোলাম ফারুক ভাই, মিম, এরা দুইজন কি করলো? ছেলে মেয়ে হয়তো গুলায় গেছে, তারপরেও আপনারা মানে উদাহরণের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে আপনারা কখনোই মাইন্ড করবেন না, ঠিক আছে। অনেক সময় আপনাদের চোর বানাই দিচ্ছি, ডাকাত বানাই দিচ্ছি, অনেক সময় আপনাদের মানে খুন করাচ্ছে আপনাকে দিয়ে, আপনারা এই বিষয়গুলো আপনারা একটু মাইন্ডে নেবেন না বা মাইন্ড করবেন না, ঠিক আছে। যদিও আপনারা অপরাধী না, কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে অনেক সময় উদাহরণ টানিয়ে নিয়ে আসা লাগে। হ্যাঁ দেখেন এই যে মিরাজ আর হলো গোলাম ফারুক ভাই, ঠিক আছে। গোলাম ফারুক ভাই চিন্তা করলো কি, দুইজন প্ল্যান করলো, ঠিক আছে। সুমনদের বাসায় আম ধরছে ভালো, আম চুরি করবে রাতে, ঠিক আছে, আম চুরি করবে। কখন করবে? রাত 12টার সময়। রাত 12টার সময়
গোলাম ফারুক ভাই আর হলো মিরাজ আম চুরি করতে যাবে। ঠিক আছে, কথা তাদের প্ল্যান অনুযায়ী তারা কি করলো, সুমনদের বাড়ায় রাত 12টার সময় আম চুরি করতে গেল। ঠিক আছে, দুইজন কি করলো, আম সুন্দর করে চুরি টুরি কইরা বস্তা ভরে নিয়ে আসলো। আম পারেছে 20 কেজি, 20 কেজি আম পেরে সেই 20 কেজি আম নিয়ে চলে আসলো। এই যে তারা পূর্ব থেকে প্ল্যান করলো, এই পূর্ব থেকে প্ল্যান করে কি করলো, আম চুরি করলো। এইটাকে কি বলা হচ্ছে, একই অভিপ্রায়, সরি অভিন্ন অভিপ্রায়, অভিন্ন অভিপ্রায়। যখন আপনার এই পূর্ব পরিকল্পনা অনুযায়ী যদি কোনো ব্যক্তি কি করে, কোনো কার্য সম্পাদন করে, তাহলে সেটাকে কি বলা হচ্ছে, অভিন্ন অভিপ্রায়। আবার দেখেন, সুমন আর মিরাজ এখন গেছে কোন জায়গা, এই সুজানাদের বাসায় গেছে কি করতে, ওদের বাসার পাশেই বা বাসাতেই ছাদে কি আছে, সুন্দর একটা ইয়ে আছে, ধরেন মূল্যবান কোনো জিনিস আছে, যেমন সেটা আপনার লোহার কোনো কিছু হইতে পারে, বা এই যে ইয়ে আছে না পানির ট্যাঙ্কির পাশে যে মোটর থাকে, মোটর বা যে কোনো একটা কিছু, তারা আর কি। তো এখন একই এলাকায় হলো মিরাজ আর হলো আপনার এই সুমন বসবাস করে, সুজানা একই এলাকায় বসবাস করে। তাই হ্যাবিচুয়ালি সুমন আর মিরাজ দুইজনই চোর। ঠিক আছে, সুমন আর মিরাজ দুইজনই চোর। তা পরবর্তীতে মিরাজ আর সুমন দুইজনের চোখেই পড়লো সুজানাদের কি ওই ট্যাঙ্ক ইয়ে আর কি মিট মোটর। ঠিক আছে, তা হাইডেনলি উইদাউট প্ল্যান উইথ মিরাজ, সুমন কি করলো, ভাবলো যে এই মোটরটা আমি কি করব, চুরি করব। ঠিক আছে, প্রতিমধ্যেই মিরাজ আবার দেখলো যে ওইখানে মোটর আছে, মোটরটা বেচলে পারে 10,000 টাকা পাবো, 10,000 টাকা নিয়ে আমি সিনেমা দেখতে পারবো। ঠিক আছে, তারপরে কি করলো, সুজানাদের বাসায় মিরাজ বললো যে তাহলে আমিও চুরি করতে যাব, আমিও চুরি করব, এটা চুরি করে আমি কি করব, বিক্রি করে দেব। তা দুইজনই ভাগ্যক্রমে, মিরাজও গেছে রাত 10টার সময়, সুমনও গেছে রাত 10টার সময়। যাওয়ার পরে সুমন আর মিরাজ কি করলো, দুজনের দেখা, মিরাজ সুমনকে চেনে না, সুমন মিরাজকে চেনে না। তখন আর কি কথা হচ্ছে যে আপনি এখানে কি করতে আইছেন, মিরাজ প্রশ্ন করতেছে, সুমন বলতেছে আমি তো এটা চুরি করতে আইছি, মিরাজ তখন বলতে আমি তো চুরি করতে আইছি। ঠিক আছে, একে অন্যকে চেনে না বা তাদের মধ্যে কোনো পূর্ব পরিকল্পনা নাই। যখন দুইজন ব্যক্তি একই কার্য একই সময় বা একই কার্য সম্পাদন করবে, তখন সেটাকে কি বলা হচ্ছে, উইদাউট প্রি প্ল্যান, সেটাকে বলা হচ্ছে কি, একই অভিপ্রায়, সিমিলার ইন্টেনশন। আই থিঙ্ক বুঝতে পারছেন, উদাহরণ দিয়ে বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন আছে, বুঝতে পারেন না এরকমের কেউ আছেন, বুঝতে পারেন না এরকম কেউ আছেন? আই থিঙ্ক নাই। তারপর দেখেন, অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায় নিয়ে যদি কোনো ব্যক্তি যদি অপরাধ সংগঠন করে থাকে, তাহলেও কি হবে, যে এমন ধরেন যে আমি একজন ব্যক্তিকে কি করলাম, বিষ খাওয়াইলাম, বিষ খাওয়ানোর পরে আমি জানতেছি বিষ খাওয়ানোর পরে কি হবে, ওই ব্যক্তি মারা যাবে। তারপরে দেখেন একজন ব্যক্তি কি করলো, যে বিষের বোতল লাগাইয়ে দিল, একটু দুধ সংগ্রহ করে দুধের সাথে বিষ মিশাইয়ে দিল, এই দুধ সংগ্রহ করে দিল, বলে যে আমি যদি দুধ সংগ্রহ করে দিই তাহলে দুধের সাথে বিষ মিশে একজনের মেরে ফেলা দেবে, বিষ খাইয়ে দেবে, বিষ খাওয়ালে সে মারা যাবে। এই যে তার যে আপনার জ্ঞান এবং অভিপ্রায় নিয়ে যদি কোনো ব্যক্তি যদি এই সামান্য পরিমাণ কার্যও যদি করে থাকে, তাহলেও তাকে কী করে, জয়েন্টলি তাকে লায়াবেল করে তার বিচার করা যাবে বা তাকে পানিশমেন্ট দেওয়া যাবে। ঠিক আছে, তারপরে দেখেন 37 ধারাতে কি বলতেছে, কতিপয় কাজের একটি সম্পাদনের মাধ্যমে সহযোগিতা। এই যে এটা কিন্তু আপনার একটু আমি কিন্তু বলে দিয়েছি, এর মধ্যে এটা আছে। এই যে ধরেন একজন কি করতেছে, বাজারে যাচ্ছে বিষ কিনতেছে, আরেকজন আপনার বিষটা সংগ্রহ করতেছে, টেবিলের উপর রাখতেছে। এই যে যে ব্যক্তি আপনার বিষটা আপনার বাজার থেকে কিনে নিয়ে আসছে, যেটা আপনার টেবিলের উপর রাখছে, যে আপনার করছে, এই দুধ কিনে নিয়ে আসছে দুধের সাথে মিশানোর জন্য, বিষ মিশাবে, এই যে সেপারেটলি আপনার যে সামান্য পরিমাণ কাজের মাধ্যমে যে অংশগ্রহণ করেছে, তাকেও কি করা যাবে, জয়েন্টলি লায়াবেল করা যাবে। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে দেখেন, অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিরা বিভিন্ন অপরাধে অপরাধী হতে পারবে। ঠিক আছে, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শিওর।
হ্যাঁ, এই যে এখানে যে আপনি মানে এখানে যে বলা হয়েছে যে 302 ধারায় মৃত্যুদণ্ড অথবা হচ্ছে যাবজ্জীবন। এখন আমার কথা হচ্ছে, এটা কি জজের ইচ্ছা, হয় মৃত্যুদণ্ড না হয় হচ্ছে যাবজ্জীবন? এই জিনিসটা কিভাবে মানে দেওয়া হয়? জি জি, মিউট করেন। কোনো অপরাধের ক্ষেত্রে আপনার দেওয়া থাকে যে সর্বনিম্ন 10 বছর, সর্বোচ্চ মৃত্যুদণ্ড। এখানে দেওয়া থাকতে পারে এরকমের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা 10 বছর, বা যাবজ্জীবনের পরে দেওয়া থাকতে পারে সর্বনিম্ন 10 বছর, ঠিক আছে, বা সর্বনিম্ন 2 বছর, বা 2 বছর বা যাবজ্জীবন। এখন দেখেন, এই যে 10 বছর থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত কত বছরের কারাদণ্ড দিবে, এই 10 বছর থেকে মৃত্যুদণ্ড, এটা হলো বিচারকের লিমিটেশন, এটা হলো বিচারকের লিমিটেশন। সে মৃত্যুদণ্ডের উপরে তো যাওয়ার কোনো স্কোপ নাই, 10 বছরের নিচে নামতে পারবে না, 10 বছরের নিচে নামতে পারবে না। এই 10 বছর থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত যে কোনো শাস্তি প্রদান করা, এটা বিচারকের ডিসক্রিশনারি পাওয়ার, ঠিক আছে, স্বেচ্ছাধীন ক্ষমতা এইটা। এখন দেখেন, এইভাবে অপরাধের শাস্তি মানে উল্লেখ করে কয়ভাবে বলা হয় যে আপনার মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ড এবং দিয়ে থাকে। আবার দেখেন, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা অর্থদণ্ড, ঠিক আছে। এখানে দেখেন অবলিক কিন্তু দিয়ে দেওয়া যাচ্ছে, যখন অবলিক দিবে তখন মৃত্যুদণ্ড দিতে পারে বা যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে। আবার যদি বা দিয়ে অর্থদণ্ড দেওয়া থাকে, তাহলে এই মৃত্যুদণ্ড যাবজ্জীবন দুইটাই বাদ, শুধু অর্থদণ্ডও দিতে পারবে। কিন্তু মৃত্যুদণ্ড, যাবজ্জীবন এবং অর্থদণ্ড, ঠিক আছে, এবং অর্থদণ্ড, সেই ক্ষেত্রে কিন্তু যাবজ্জীবন দিলেও অর্থদণ্ড দিতে হবে, আর মৃত্যুদণ্ড দিলেও অর্থদণ্ড দিতে হবে, ঠিক আছে। যখন অথবা দিবে বা দিবে, তখন কিন্তু আপনার যে কোনো একটাকে স্কিপ করা যাচ্ছে। কিন্তু যখন এবং দিবে, এবং দেওয়া মানেই তখন আপনাকে ওইটা স্কিপ করতে পারবেন না, ওইটা স্কিপ করতে পারবে না বিচারক, ঠিক আছে। আশা করি বিধি বুঝতে পারছেন। তারপরে দেখেন, অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিরা বিভিন্ন অপরাধী হতে পারেন। এখন দেখেন, কোনো ব্যক্তি, এই যে আপনাদের যে কথাটা বললাম এত সময় ধরে, এর কিছুটা ব্যতিক্রম হলো 38 ধারা। কোনো ব্যক্তি আপনার একই অপরাধের জন্য দণ্ডনীয় নরহত্যার জন্য দায়ী হচ্ছে, কোনো ব্যক্তি খুনের জন্য দায়ী হচ্ছে। এখন দেখেন, এই যে অপরাধটা যদি একজন ব্যক্তি যদি অপরাধ করে ফেলা দেয়, সেক্ষেত্রে সে তো অবশ্যই সে পানিশড হবে। দণ্ডনীয় নরহত্যা আর আপনার খুন, এই দুইটার মধ্যে মূল পার্থক্য হলো, একটা হলো আপনার ইন্টেনশন সহকারে হত্যা, আর একটা হলো ইন্টেনশন ছাড়া হত্যা। যখন কোনো ব্যক্তি জানে না, বুঝতে পারে নাই, রাগের মাথায় উত্তেজিত হয়ে যখন খুন করবে, তখন সেটা হচ্ছে আপনার দণ্ডনীয় নরহত্যা, কালপাবেল হোমিসাইড। আর যখন আপনার ইন্টেনশন সহকারে, প্রিপ্ল্যান সহকারে যখন কোনো ব্যক্তিকে মার্ডার করবে বা হত্যা করবে, তখন সেটা হবে মার্ডার বা খুন, ঠিক আছে। এখন দেখেন, এই যে কার্যগুলো বললাম, কোনো ব্যক্তি যদি এই কাজগুলোর সাথে জড়িত হয় এবং সেই ব্যক্তি যদি না জানে, না বুঝে, ঠিক আছে, না বুঝে যদি কোনো ব্যক্তিকে এই ধরনের হত্যার কাজে যদি সহযোগিতা করে, তাহলে সেই ব্যক্তি কী হবে, দণ্ডনীয় নরহত্যায় জন্য দায়ী হবেন। আর অন্য যে ব্যক্তি প্রিপ্ল্যান্ড এবং জেনে কাজ করবে, সে আপনার খুনের জন্য দায়ী হবে। এই জন্য বলা হচ্ছে, অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিরা বিভিন্ন অপরাধী হইতে পারে, ঠিক আছে। আরেকটা কি যেন একটা বিষয় মনে আসছিল, বিষয়টা বলা উচিত ছিল, মনে আসতেছে না এখন। তাহলে দেখেন, কালপাবেল হোমিসাইড আর মার্ডার, এই দুইটা জিনিস আমরা কিছুটা আলোচনা হয়ে গেল। এখন দেখেন, এই অপরাধের ক্ষেত্রে তাদের কি করা যাবে, দায়ী করা যাবে, সেপারেটলি দায়ী করা যাবে। কোনো ব্যক্তিকে কি করা যাচ্ছে, খুনের জন্য দায়ী করা যাচ্ছে, আর অন্যান্য কোনো ব্যক্তিকে কি করা যাচ্ছে, কালপাবেল হোমিসাইডের জন্য দায়ী করা যাচ্ছে। আই থিঙ্ক বুঝতে পারছেন। এই যে 34 ধারা থেকে 38 ধারা পর্যন্ত আপনাদের পড়াইলাম বা বুঝাইলাম, ঠিক আছে, এইটুকু কি আপনারা বুঝতে পারেন না, এরকমের কেউ আছেন বা কোনো প্রশ্ন আছে আপনাদের? কারো কি কোনো প্রশ্ন আছে? আই থিঙ্ক প্রশ্ন নাই। তারপর দেখেন, অপরাধ, অফেন্স, 40 ধারাতে বলা আছে অপরাধ বা অফেন্স, আমরা একটু আগে আলোচনা করেছি।
যে আমরা কোডিফাইড করবো এখন, বেয়ার একটা সাথে রাখবেন, খাতা কলম সাথে রাখবেন। আইনিভাবে কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকা, টু ডু এনি অ্যাক্ট অর এনি অমিশন হু ইজ পানিশেবল ইন দিস অ্যাক্ট ইজ কল্ড অফেন্স। ঠিক আছে, আপনারা বেয়ার অ্যাক্ট থেকে ইংরেজিটা দেখে নেবেন, আমি নিজের মতো করে বললাম। ঠিক আছে, এটা হলো কি শাস্তিযোগ্য অপরাধ। যদি কোনো ব্যক্তি কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকা যে এটা শাস্তিযোগ্য, সেটাই হলো অপরাধ। মিম কি বুঝতে পারতেছেন? মিম কি ক্লাস বুঝতে পারতেছেন? মিম আমাদের মাঝে আজকে নতুন যুক্ত হয়েছে। মিম কি শুনতে পাচ্ছেন? মিম কি শুনতে পাচ্ছেন? মিম রহমান। তারপর দেখেন আমরা 44 ধারাতে চলে যাব। 44 ধারাতে, 44 ধারাতে বলা আছে কি ক্ষতি। এই ক্ষতি বলতে কিসের ক্ষতি বলা হচ্ছে? এখানে কিন্তু একটা টিক আসতে পারে, এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে আপনার দেহ, মন, সুনাম এবং সম্পত্তির ক্ষতি। এখানে কয়টা বিষয়ের কথা হচ্ছে? 4টা বিষয়ের কথা উল্লেখ আছে। 4টা বিষয়: দেহ, মন, সুনাম এবং সম্পত্তি। দেহ, মন, সুনাম, সম্পত্তি, এই 4টা বিষয়ের ক্ষতির কথা বলা আছে। তাহলে প্রশ্ন যদি আপনাদের এখানে এই 4টা বিষয়ের জায়গা যদি অন্য একটা বিষয় দিয়ে বলে দেয় যে দণ্ডবিধি অনুযায়ী কোন, ফারহানা হক বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি বিচ্যুতি অর্থাৎ অমিশন এই জিনিসটা আমি বুঝতে পারি না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তাহলে ওইটাতে আবার ফিরে যাচ্ছি 40 ধারাতে। এখন দেখেন টু ডু এনি অ্যাক্ট মানে কি কোনো কাজ করা, যেটা হলো কি শাস্তিযোগ্য। এখানে কি কি আছে? চুরি আছে, ডাকাতি আছে, মার্ডার করা আছে, ছিনতাই করা আছে, রেপ করা আছে, আর অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো কি আপনার অপরাধ, যেই কাজগুলো করা কি অপরাধ। তাহলে এই কাজগুলো যখন কেউ কোনো ব্যক্তি করবে তাকে তাকে শাস্তি দেওয়া যাবে। আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনার না করা অপরাধ, না করা অপরাধ। আপনি বাংলাদেশের নাগরিক, আপনি বাংলাদেশের নাগরিক, আপনি বাংলাদেশের নাগরিক, আপনার একটা দায়িত্ব আছে না? আপনার একটা রেসপন্সিবিলিটি আছে না? ডু ইউ নো দ্যাট ইগনোরেন্স অফ ল ইজ নট এক্সেপ্টিয়া? ইগনোরেন্স অফ ল ইজ নট এক্সেপ্টিয়া, ল্যাটিন টার্ম। মানে হলো কি আপনি আইন জানেন না, আইন জানেন না, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। আপনি বাংলাদেশের নাগরিক, আপনার বয়স 18, আপনি আইন জানেন। আজকে যদি আপনার এই এখন বাজে রাত 11টার সময় যদি কোনো আইন যদি গ্রেজেট আকারে প্রকাশ পায়, সেই আইনটা আপনি 11টা 5 মিনিটের সময় যদি আপনি ওই ধরনের কোনো কাজ করে থাকেন, তাহলে আপনি কী হবেন? পানিশড হবেন। কারণ কি ওইটা কার্যকর হওয়ার সাথে সাথে আপনি ওই আইনটা জানেন বলে গণ্য হবে। বাংলাদেশের যত প্রকার আইন আছে, আপনার বয়স 18, তার মানে আপনি জানেন। ঠিক আছে, ইগনোরেন্স অফ ল ইজ নট অ্যাকসেপ্টেড। আপনি আইন জানেন না, এটা কখনো অজুহাত হবে না। ঠিক আছে, এখন দেখেন মূল কথা হলো যে এনি ওমিশন, আপনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের কোনো পাবলিক ডকুমেন্ট, ঠিক আছে, সরি পাবলিক প্রপার্টি কী করা হচ্ছে? ক্ষতি করা হচ্ছে আপনার চোখের সামনে। আপনার চোখের সামনে আপনার কী করা হচ্ছে? কোনো ব্যক্তিকে হত্যা করা হচ্ছে, আপনার একটা রেসপন্সিবিলিটি আছে। সরকারি কোনো সম্পত্তি ক্ষতি করা হচ্ছে, পুড়াইয়ে দেওয়া হচ্ছে, আগুন ধরা হচ্ছে, আপনি সেটাকে ডাইরেক্টলি আপনি সরাসরি যে আপনি কি করতে পারেন না, আপনি সেটাকে প্রতিহত করতে পারেন না, কিন্তু আপনি গভর্নমেন্টকে ইনফর্ম করতে পারেন, আপনি 999-এ ফোন দিতে পারেন, আপনি নিকটস্থ পুলিশে আপনি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, এগুলো আপনার দায়িত্ব। যখন আপনি এগুলো করবেন না, তখন আপনার সেটা অপরাধ বলে গণ্য হইবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এটাই হলো বলা হচ্ছে যে এনি অমিশন মানে কোনো কার্য থেকে বিরত থাকা। ফারহানা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। বুঝতে না পারলে আপনি 100 বার প্রশ্ন করবেন, আমি 100 বারই বুঝাবো, কিন্তু মূল যে ধারাগুলো আছে ওই মূল ধারা যেটা যেটা আপনাদের প্রয়োজন, যেটা যেটা লাগবে, সেটা আপনারা অবশ্যই বুঝবেন এবং বুঝে যাবেন। এখান থেকে ক্লাসে আপনাদের পড়া হয়ে যাবে আশা করি। এবং মূল মূল যে কনসেপ্ট আছে, যে যে জায়গা আছে, আপনারা নোট করে নেবেন, খাতাতে লিখে নেবেন। হ্যাঁ, আমরা বলছিলাম যে ক্ষতি বলতে কয়টা বিষয়ের কথা বলা হচ্ছে?
ধারাতে 42 ধারাতে আপনাদের বিশেষ আইনের কথা বলা আছে। বিশেষ আইনটা জাস্ট মনে রাখবেন কি 42 ধারাতে বিশেষ আইনের কথা বলা আছে, স্পেশাল ল, আর কিচ্ছু দরকার নাই। এখন দেখেন 44 ধারাতে ক্ষতি বলতে কোনটা কোনটা বোঝায়? দেহ মন সুনাম আর হলো কি সম্পত্তি, এই 4 ধরনের ক্ষতির কথা বলা আছে কি দণ্ডবিধিতে। ঠিক আছে, বিশেষ আইনের কথা 41 ধারাতে বলা আছে, আপনারা একটু দেখে নেবেন, স্পেশাল ল। আর 42 ধারাতে বলা আছে স্থানীয় ল, লোকাল লর কথা বলা আছে কত ধারাতে? 42 ধারাতে। আর 39 ধারাতে আপনাদের বলা আছে ভলুন্টারিলি, স্বেচ্ছাকৃতভাবে। এইটা একটু মনে রাখবেন, ইংরেজি এবং বাংলা টাইটেলটা মনে রাখবেন। এই যে দুইটা বিষয়ের কথা আমি যে টাইটেলের কথা বলতেছি, আমি যতটুকু বলবো অতটুকুই পড়বেন, এখান থেকে আর বেশি কিছু পড়ার দরকার নাই। কারণ কি এখান থেকে শুধুমাত্র এই যে আপনার স্বেচ্ছাকৃতভাবে এইটা কত ধারাতে বলা আছে এইটাই আসবে প্রশ্ন আপনাদের এমসিকিউতে, যদি এসে থাকে। এখান থেকে ডিপিআর প্রশ্ন আসবে না। তারপরে দেখেন লোকাল লর কথা দণ্ডবিধিতে কত ধারায় বলা আছে, এইভাবেই প্রশ্ন আসবে। এর বাইরে এই ধারা থেকে আর কোনো প্রশ্ন আসবে না। যেখান থেকে প্রশ্ন আসবে, যে ধরনের প্রশ্ন আসবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। এখন দেখেন, চলে যান 52 ধারাতে। 52 ধারাতে বলা আছে যে আপনার গুড ফেইথ বলতে কি সরল বিশ্বাস। প্রত্যেকটা মানুষেরই মনেই একটা সরল বিশ্বাস থাকা উচিত। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সরল বিশ্বাস থাকা উচিত। সরল বিশ্বাস ছাড়া কিন্তু মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিপদ আপদে পড়তে পারে। এখন দেখেন, কেউ যদি বলতে পারে মানুষ চালাক হইলে তো ভালো হয়, মানে অতি চালাকের গলায় দড়ি আছে, একটা কথা আছে না, মানুষ অতিরিক্ত চালাক হইলে তার গলায় দড়ি পড়ে। এই জন্য আপনারা প্রথমত আপনারা সহজ সরল থাকবেন, তারপরে যে আপনারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে জীবনযাপন করবেন, এটা হলো আপনাদের ক্ষেত্রে আর কি পরামর্শ। তারপরে আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত লাইফের বিভিন্ন রুল আছে, নিয়ম আছে, সেই নিয়মগুলো আপনারা ফলো করবেন। এখন দেখেন 52 ধারাতে বলতেছে গুড ফেইথ। 52 ধারাতে বলতেছে কি গুড ফেইথে আপনাদের এখানে যথাযথ সতর্কতা ও মনোযোগ ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, এই দুইটা জিনিস নিয়ে আপনাদের কি করতে হবে? কোনো কার্য যদি সম্পাদন করে থাকেন তাহলে সেটাতে গুড ফেয়ার আছে বলে গণ্য হইবে। এখন দেখেন, আপনি জেনারেল এক্সেপশন বলে একটা কথা আছে দণ্ডবিধিতে, আমরা সেটা 76 ধারা থেকে পড়ব। এখানে আপনারা একজন ব্যক্তিকে খুন করে ফেলবেন, আপনাদের কোনো অন্যায় হবে না। আপনি একজন ব্যক্তিকে আঘাত করবেন, আপনার কোনো অন্যায় বলে গণ্য হইবে না। এটা হলো জেনারেল এক্সেপশন, আমরা 76 ধারা থেকে পড়ব। ঠিক আছে, তখন এই জেনারেল এক্সেপশন সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করব। যখন জেনারেল এক্সেপশনটা পড়ব তখন আপনাদের কিন্তু এই গুড ফেইথটা দরকার হবে। আই থিঙ্ক আমাদের কল আবার কেটে যাবে, আপনারা আবার যুক্ত হবেন, আমি লিঙ্ক পাঠাবো এখনই। ঠিক আছে, অলরেডি 28 মিনিট রানিং আছে, মানে চলতেছে। সো আপনারা দ্রুতই যুক্ত হবেন লিঙ্ক দেওয়ার সাথে সাথেই। হ্যাঁ, গুড ফেইথটা হলো কি, আমরা গুড ফেইথটা শেষ হওয়ার আগেই যে যথাযথ সতর্কতা ও মনোযোগ যেখানে থাকবে, এবং যথাযথ সতর্কতা এবং মনোযোগ ডিউ কেয়ার অ্যান্ড ডিউ অ্যাটেনশন দিয়ে যদি কোনো কাজ সম্পাদন করা হয় তাহলে সেটা কি হবে? সেটা আপনার গুড ফেইথ বলে গণ্য হইবে। এবং সেই গুড ফেইথ সহকারে যদি কোনো ব্যক্তি যদি কোনো কার্য করে থাকে সরল বিশ্বাসে, তাহলে সেটা অপরাধ বলে গণ্য হইবে না। ঠিক আছে, হ্যাঁ আমাদের বলতেছে 10 মিনিটের মধ্যে আর কি ক্লাস শেষ হবে, মানে করবে। আমরা 10 মিনিট সময় পাচ্ছি, যদি 10 মিনিট সময় পেয়ে যাই তাহলে আমরা 10 মিনিটের মধ্যে আজকে ক্লাসটা শেষ করে দিব। হ্যাঁ ঠিক আছে, তারপরে চলে যাবেন আপনারা 53 ধারাতে। 53 ধারাতে আমাদের একটা নতুন একটা চ্যাপ্টার। আপনারা কিন্তু পড়ার ক্ষেত্রে আপনারা কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে পারেন, এটা চ্যাপ্টার ওয়াইজ এবং ধারা ওয়াইজ। আপনারা অবশ্যই চ্যাপ্টারকে প্রাধান্য দিবেন এবং চ্যাপ্টার ওয়াইজ ওই চ্যাপ্টারের মধ্যে বা ওই চ্যাপ্টারের মধ্যে যে ধারাগুলো পড়া উপযুক্ত সেই ধারাগুলো আপনারা পড়বেন। ঠিক আছে, এবং আমি যে ধারাগুলো বলে দেবো সেই ধারাগুলো আপনারা খুব মনোযোগ সহকারে পড়বেন। ঠিক আছে, 53 ধারাতে বলতেছে পানিশমেন্ট। 53 ধারাতে কি বলতেছে? পানিশমেন্ট।
আপনারা জাস্ট 1টা মিনিট একটু হোল্ড করেন, ঠিক আছে? জাস্ট 1টা মিনিট আপনারা লাইনেই থাকেন। হ্যাঁ, আশা করি শুনতে পাচ্ছেন সবাই। এখন দেখেন 53 ধারাতে বলতেছে আপনার পানিশমেন্ট, ঠিক আছে? পানিশমেন্ট বা দণ্ডসমূহ। দণ্ডবিধিতে আপনার যে দণ্ড দেয়, শাস্তি প্রদান করে, যদি কোনো ব্যক্তি যদি আপনার কোনো অপরাধ সংগঠন করে তাহলে তাকে কি করা হয়? দণ্ড প্রদান করা হয়। এখন দণ্ডবিধিতে কত প্রকার দণ্ডের কথা উল্লেখ আছে? 5 প্রকার শাস্তির কথা উল্লেখ আছে দণ্ডবিধিতে। এখন আপনার যদি পিলিতে যদি প্রশ্ন আসে দণ্ডবিধিতে কত ধরনের শাস্তি প্রদান করা যায়, তাহলে আপনারা সরাসরি উত্তর করবেন কি? 5 প্রকারের শাস্তি প্রদান করা যায়। এখন দেখেন 1 নম্বর হলো মৃত্যুদণ্ড, 2 নম্বর হলো যাবজ্জীবন কারাদণ্ড। আর সবসময় মনে রাখবেন যে যাবজ্জীবন কারাদণ্ড সবসময় কি হয়? সশ্রম হয়। যাবজ্জীবন কারাদণ্ড কখনোই বিনাশ্রম কারাদণ্ড হয় না, সশ্রম কারাদণ্ড হয়। তারপর দেখেন কারাবাস। কারাবাস কীরকম হয়? 2 প্রকার হয়, একটা হলো সশ্রম আর একটা হলো বিনাশ্রম। একটা হলো রিগোরাস আর একটা হলো সিম্পল। একটা হলো রিগোরাস আর একটা হলো সিম্পল। রিগোরাস মানে আপনার কি? আপনার সশ্রম কারাদণ্ড। আর সিম্পল বলতে বিনাশ্রম। এই সশ্রম আর বিনাশ্রম বলতে কি বোঝায়? সশ্রম আর বিনাশ্রম বলতে বোঝাচ্ছে যে আপনারা যখন কোনো ধরেন সুমন কি করলো? সুমনের অপরাধের কারণে 5 বছর জেল হইলো। 5 বছর জেল যখন হইলো তখন আপনারা সুমনের কি করলো? সশ্রম কারাদণ্ড দিল। সশ্রম বলতে কি? যখন ও জেলে থাকবে সেই জেলে 5 বছর থাকাকালীন সময় তাকে দিয়ে বিভিন্ন কার্য সম্পাদন করানো যাবে, যেমন ঘর মুছা, রান্না করা বা মাটি কাটা, অন্যান্য কাজগুলো সে কী করবে? জেলখানায় এই 5 বছর সে সম্পাদন করবে। আর যেগুলো বিনাশ্রম সেটা হলো উইদাউট এনি ওয়ার্ক, ঠিক আছে? কোনো কাজ ছাড়া যখন কোনো কী করবে, যখন কোনো শাস্তি প্রদান করবে তাকে সেটা বলছে সিম্পল। এখন দেখেন যেই শাস্তিগুলোর মানে যেই অপরাধগুলোর শাস্তি সাধারণত 5 বছরের ঊর্ধ্বে হয়, মানে যেই অপরাধের শাস্তি 5 বছরের ঊর্ধ্বে হয় সেগুলো সাধারণত কি হয়? সশ্রম হয়। আর যেগুলো 5 বছরের নিচে বা 3 বছর 2 বছর সেগুলো সাধারণত হয় কি? সিম্পল বা বিনাশ্রম। এগুলো কিছু কিছু এক্সেপশন আছে, সেগুলো আপনারা একটু পড়ে নেবেন বা দেখবেন, এক্সেপশনগুলো একটু বেশি আপনারা ক্যাচ করবেন। এখন দেখেন তারপরে চলে যাচ্ছে সম্পত্তি বাজেয়াপ্তকরণ। আরেকটা 5 নম্বর হলো অর্থদণ্ড। 5 নম্বর হলো অর্থদণ্ড, ঠিক আছে? এখন দেখেন শাস্তি প্রদান করা হয় কেন? শাস্তি প্রদান করার উদ্দেশ্য কি? ঠিক আছে? বা প্রিন্সিপাল অফ পানিশমেন্ট, রিটেন প্রশ্ন, প্রিন্সিপাল অফ পানিশমেন্ট কাকে বলে বা প্রিন্সিপাল অফ পানিশমেন্ট ডিটেলস আলোচনা করুন। লিখিততে যদি আপনাদের এই প্রশ্নটা চলে আসে তাহলে আপনারা কি করবেন? কিভাবে লিখবেন? আপনারা হয়তো একাডেমিক লাইফে পড়েছেন যে, বা কেউ যদি না পড়ে থাকেন তাহলে খুব মনোযোগ সহকারে শুনেন, ঠিক আছে? বাংলাদেশে এবং বিশ্বে, ঠিক আছে, বাংলাদেশে এবং বিশ্বে শাস্তি প্রদান করার বিভিন্ন রকমের আপনার কি আছে? উদ্দেশ্য আছে। এর উদ্দেশ্যের মূলে একটি হলো আপনার রেট্রিবিউটিভ রিফরমেশন, রেট্রিবিউটিভ রিফরমেশন, ডিটেনশন, ডিটারেন্ট, আরেকটা হলো প্রিভেন্ট, আরেকটা হলো প্রিভেন্ট, ঠিক আছে? এই 4টা প্রিন্সিপাল আছে শাস্তি প্রদান করার, 4টা প্রিন্সিপাল আছে। প্রিন্সিপালের উপাদান কয়টা? 4টা। এখন দেখেন একটা হলো রেট্রিবিউটিভ, আরেকটা হলো আপনার রিফরমেশন, একটা হলো ডিটারেন্ট, আরেকটা হলো প্রিভেনশন। একটা হলো আপনার প্রতিশোধমূলক, প্রতিশোধমূলক। যেমন ধরেন দাঁতের বোতলে দাঁত, চোখের বোতলে চোখ। আমরা ওই যে অনেক সময় যে ইতিহাস বই পড়ার সময় সভ্যতা পড়েছেন না? রোমান সভ্যতা, ওই বিভিন্ন রকমের সভ্যতায়, মিশরীয় সভ্যতা, এই বিভিন্ন রকম সভ্যতায় ওখানে দেখবেন যে লেখা আছে দাঁতের বোতলে দাঁত, চোখের বোতলে চোখ, রোমান আইন। তখন আর কি, তখন ধরেন যে কোনো ব্যক্তি আপনাকে কী করেছে? হাত কেটে দিয়েছে, আপনিও তাকে কী করলেন? হাত কেটে দিলেন, ঠিক আছে? এটা হলো কি? প্রতিশোধমূলক। আরেকটা হলো ডিটারেন্ট, আরেকটা হলো রিফরমেশন, আরেকটা হলো রিফরমেশন। রিফরমেশনটা কি? তাকে হলো সংশোধন হওয়ার সুযোগ দেওয়া। কোনো ব্যক্তি আপনার খুন করে আইছে, অপরাধী, তার মন হলো অপরাধপনা,
তাকে কি করলেন, অপরাধ সংশোধনের সুযোগ দিলেন। এটা হলো রিফরমেশন। রিহাব আছে না, রিহাব আছে, শিশু সংশোধনাগার আছে, এই যে বিভিন্ন যেগুলো আছে এগুলো আপনার কি করা হয়, এইগুলো এই রিফরমেশনেরই অংশ। ঠিক আছে। আর এগুলো প্রিভেন্টটা হলো কি, সমাজের যত ধরনের অপরাধ আছে অপরাধগুলো আপনার কি করা, প্রিভেন্ট করা বা দৃষ্টান্ত স্থাপন করা, ডিটারেন্ট। এটা হলো আরেকটা হলো দৃষ্টান্ত স্থাপন করা। এই দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে কি করা হয়, একজন অপরাধ করছে তাকে শাস্তি প্রদান করলাম, অন্যরাও যাতে ওই অপরাধ করলে যাতে না করে, ওই অপরাধ করলে এই ধরনের শাস্তি তাদেরকেও ভোগ করতে হবে। এই ভোগ করাটাকেই আপনার এই ধরনের অপরাধ করা থেকে অন্য অন্য ব্যক্তিকে সতর্ক করার জন্য বা দৃষ্টান্ত স্থাপন করার জন্য কি করা হয়, আপনার শাস্তি প্রদান করা হয়। এটাকেই বলা হচ্ছে ডিটারেন্ট। এখন দেখেন যে কোনো ব্যক্তি যদি রেপ করার আপনার আমাদের বাংলাদেশে তো অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে হচ্ছে, ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত কন্টিনিউ এগুলো চলতেই আছে। অনেক ধরনের ফাঁসি দিচ্ছে, এগুলো কিন্তু আপনার তারপরেও কোনো কাজ হচ্ছে না। এই যে সাম্প্রতিক আপনাদের এই যে মাগুরাতে কী হইলো, আসিয়া নামের একটা মেয়ে মাত্র 8 বছর বয়স, তাকে রেপ করা হইলো। তার কিন্তু এই যে আপনার কী নাম যেন, আসামিটার নাম, উনাকে কি করলো, ফাঁসি দিল। ঠিক আছে, হিটু শেখ নাম, হিটু শেখকে কী করলো, ফাঁসি দিল। ঠিক আছে, ফাঁসি কার্যকর এখনো হয় নাই, অ্যাপিলেট ডিভিশনে হাইকোর্ট ডিভিশনে আপিল অবস্থায় আছে। তো তাকে কি করলো, ফাঁসি দিল। আই থিঙ্ক হাইকোর্ট ডিভিশনও ফাঁসি বহাল রাখবেন। তা এই যে দিল, তারপরেও কিন্তু আপনার এইটা অপরাধ কিন্তু কমতেছে না। তখন তাকে যদি আপনার এই কী করতো, তাকে যদি ওই রেপ করার 2 দিন পরে যদি তাকে যদি পুরো মেরে ফেলতো বা জনগণ যদি পাথর নিক্ষেপ করে মারতো, একটা দৃষ্টান্ত স্থাপন হইতো। ঠিক আছে, এই দৃষ্টান্ত স্থাপন হইলে পরবর্তীতে অন্যান্য ব্যক্তিরা কি করতো, এই ধরনের অপরাধ করার ক্ষেত্রে অধিক পরিমাণ ভাবতো বা একটা অপরাধ করার আগে মিনিমাম 10-12 বার ভেবে নিত। ঠিক আছে, এটা হলো দৃষ্টান্ত স্থাপন। আর একটা হলো আপনার বললাম যে বাংলাদেশে এগুলো কোনো কিছুই হয় না। হ্যাঁ, হয় না, বাংলাদেশে এগুলো হয় না। ইসলামিক আইন তো আমাদের বাংলাদেশে ওইভাবে কার্যকর নয়, কিছুটা আপনার মডিফাই করে আর কি আমরা চলি। এখন দেখেন বাংলাদেশের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য বা বাংলাদেশে কোনটা অ্যাপ্লাই হয়। বাংলাদেশে আপনার একক কোনো প্রিন্সিপাল অ্যাপ্লাই করা হয় না, বাংলাদেশে মিশ্রণ ঠিক আছে বা হাইব্রিড প্রিন্সিপাল অ্যাপ্লাই করা হয়। এখানে দেখেন বাংলাদেশে সংশোধনের সুযোগ দিয়ে থাকে এবং শাস্তি প্রদান করে থাকে। ঠিক আছে, এই জন্য বলা হয় বাংলাদেশে কোনো একক কোনো প্রিন্সিপাল অ্যাপ্লাই করা হয় না। ঠিক আছে, এটা সংশোধনমূলক আছে এবং প্রতিশোধমূলক আইনও অ্যাপ্লাই করা হয়। বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিশোধমূলক যে আইনটা আছে, প্রতিশোধমূলক যে আপনার প্রিন্সিপালটা আছে, এটাকেই বেশি অ্যাপ্লাই করা হয়। সংশোধনের এটাও মানে স্লাইড পরিমাণে অ্যাপ্লাই করা হয়। এই জন্য বলা হচ্ছে বাংলাদেশে যদি প্রশ্ন এসে থাকে যে বাংলাদেশে কোন ধরনের শাস্তি প্রদানের ক্ষেত্রে, পানিশমেন্টের ক্ষেত্রে কোন ধরনের প্রিন্সিপাল অ্যাপ্লাই করা হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু ইজিলি উত্তর করবেন কি, যে বাংলাদেশে মিশ্র শাস্তি প্রদানের নীতি অ্যাপ্লাই করা হয় বা প্রয়োগ করা হয়। এখানে একক কোনো প্রিন্সিপাল অ্যাপ্লাই করা হয় না, যেমন সংশোধন বা দৃষ্টান্ত স্থাপনমূলক বা নিরোধমূলক। ঠিক আছে, এরকম এককভাবে কোনো কিছু অ্যাপ্লাই করা হয় না। আমাদের মনে হচ্ছে এটা এখনই কেটে যাবে, কেটে গেলে আমি লিঙ্ক দেবো, আপনারা আবার দ্রুত চলে আসবেন। ঠিক আছে, এখন দেখেন তাহলে আমরা কি পাইলাম, 4 প্রকার প্রিন্সিপাল পাইলাম, দণ্ডবিধিতে 4 প্রকার প্রিন্সিপাল পাইলাম। ঠিক আছে।